এভারেস্ট জয় করার পর এবার আপনার নতুন মিশন, এই নতুন মিশন সম্পর্কে যদি আমাদের বিস্তারিতভাবে বলেন আমাদের দর্শকদের। আমার এবারে যাওয়ার ইচ্ছে ছিল চীন, তিব্বত দিয়ে সিসাপাংমা আর চৌইউ, এ দুটো পৃথিবীর যে উচ্চতম শৃঙ্গগুলো আছে 14টা, তার মধ্যে এই দুটোও পড়ে। কিন্তু চীন এখনও পৃথিবীর কাউকেই পারমিশন দেয়নি, তো ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ রেখেছে। তো আমি সেই কারণে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, শেষ অবধি চেষ্টা করবো সিসাপাংমা যদি করা যায়। যদি একান্তই না ওরা পারমিশন দেয় শেষ অবধি, তাহলে আমি কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, 28,170 ফুট উচ্চতা, ওইটা আমি নেপালে দিয়ে যাব, কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাব, এবং অক্সিজেন ছাড়াই আমি অভিযানের পরিকল্পনা করেছি। এই যে এভারেস্ট জয় করেছেন অক্সিজেন ছাড়া, আবারও অক্সিজেন ছাড়া আপনি পরিকল্পনা নিচ্ছেন নতুন একটা অভিযানের, তো এই বারবার অক্সিজেন ছাড়া এই যে অভিযানগুলো কতটা চ্যালেঞ্জিং? অক্সিজেন ছাড়া করা তো প্রচণ্ডই চ্যালেঞ্জিং বা অসম্ভবই বলা যায়, কারণ আমি একবারে বলা যায় যে একবারে যবে থেকে হাঁটতে শিখেছি তখন থেকেই আমি পাহাড়ে যাচ্ছি, প্র্যাকটিস করছি, সেই কারণে আমি করতে পারছি। এবং অক্সিজেন ছাড়া করার জন্য যে ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা দরকার, যন্ত্রপাতি ইকুইপমেন্ট থাকা দরকার, সেই ব্যবস্থা আমাদের দেশে নেই। তো কিন্তু আমি যে 5 বছর বয়সে যেমন বাচ্চারা যেটা ভালোবাসে সেটা দেখলে যেমন লাফালাফি দৌড়োদৌড়ি করে, সেই রকম আমি যখন 5 বছর বয়স থেকে হিমালয়েতে যাচ্ছি, পাহাড় দেখলে আমার এত আনন্দ হতো। এবং ওই তীর্থযাত্রাগুলো হিমালয়তে কেদার, গঙ্গোত্রী, জম্মু কাশ্মীরে অমরনাথ, বৈষ্ণোদেবী, রোটাংপা, সান্দাকফু, এগুলো আমি সব 5 বছর বয়স থেকে যাচ্ছি। তো ওই এক একদিনে 14-15 কিলোমিটার করে যে ট্রেকিং, ওই হাই অল্টিটিউডে চড়াই বেবে খাড়াই বেবে, সেইগুলো আমি দৌড়ে দৌড়ে চলে যেতাম। এবং মা বাবা পিছিয়ে পড়লে আবার আমি দৌড়ে দৌড়ে মা বাবাকে খুঁজতে আসতাম, পেয়ে গেলে আবার দৌড়তাম, মানে মনের আনন্দে এরকম হাঁপিয়ে যাচ্ছি, দম পুরো হা করে হাঁপাচ্ছি, তার মধ্যেও দৌড়চ্ছি, মানে এত আমার ভালো লাগতো। এবং তারপর আশেপাশের যে পাথরের দেওয়ালগুলো, সেইগুলো খাড়াই বেয়ে বেয়ে উঠে যেতাম, তখন থেকেই ওঠানামা করতাম। তো আমার ওই মানে তখন থেকেই হৃৎপিণ্ড ফুসফুসটা আমি ওইভাবেই আমার তৈরি হয়ে গেছে, যে কারণে আমি আজকে অক্সিজেন ছাড়া করতে পারছি। এবং আমার পুরোপুরি অন্যদের থেকে মানে পুরো উল্টো হয়, অন্যরা যেখানে ওই হাই অল্টিটিউডে 50-60-এ নেমে যায় অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেন লেভেলটা অক্সিমিটারে মাপলে 50-60-তে, সেখানেও আমার 97-98, 97-98 অক্সিজেন লেভেল থাকে, যে কারণে আমি অক্সিজেন ছাড়া পারছি। আর একটাও দেখেছি যে অন্যদের মানে খেতে পারে না, যেহেতু যখন শরীরে অক্সিজেন কমে যায় অর্গ্যানগুলো তার কাজ করবে না, হজম হবে না, হ্যাঁ, কিন্তু ব্রেন কাজ করে না। আমার আবার উল্টো, আমি আবার ওখানে প্রচুর বেশি বেশি খেতে পারি, যেহেতু আমার অক্সিজেনের কোনো অভাব শরীরে ঘটে না, আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। ওই কম অক্সিজেন যেখানে ডেথ জোন বলে, মৃত্যু উপত্যকা, কারণ ওখানে এত বাতাসে অক্সিজেন কম এবং এত বেশি ঠান্ডা, ওটাকে মেডিকেল সায়েন্সে বলে ডেথ জোন। কারণ মানুষ তো ছেড়ে দিন, মানে কোনো পশু পাখি পোকামাকড় কোনো ভাইরাস ব্যাকটেরিয়াও বাঁচে না, তো সেইখানেও কিন্তু আমার বডি ওই পরিবেশের সাথে একদম অ্যাডজাস্ট করে নিতে পারে। সেই কারণে আমি প্রচুর বেশি বেশি খেতেও পারি, যেহেতু প্রচুর পরিশ্রম, ওভার এক্সস্টের মতো তো কাজ হয় পর্বতারোহণে, তো খাই, সেই কারণে আমি স্ট্রংও থাকি। এই যে তুষার ঝড়ে এভারেস্টে শুধু অক্সিজেন ছাড়া গেছি নয়, তুষার ঝড়ের মধ্যে আমি গেছি, এবং তুষার ঝড়ের মধ্যে এভারেস্ট এবং চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে দুটো আমি একসাথে করে এসেছি, যেখানে রেড অ্যালার্ট জারি হয়েছিল, তুষার ঝড় আসছে ভয়ঙ্কর, সবাইকে বলা হয়েছিল নিচে ফিরে আসার জন্য, এবং সারা পৃথিবীর সমস্ত পর্বতারোহীরা তখন নিচে পালিয়েছিল। সেই তুষার ঝড়ের মধ্যে আমি আরোহণ করে এসেছি, সেও ভয়ঙ্কর অভিজ্ঞতা, যখন নাবজি ওপর দিয়ে বরফের ধস যাচ্ছে। তো এইগুলো যে আমি সারভাইভ করতে পারছি সেটা কিন্তু, কারণ বেশি বেশি না খেলে ওই এনার্জিটা পাওয়া যাবে না, তুষার ঝড়ের সাথে লড়া যাবে না, আমাদের ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছে, 2 পা উঠছি 5 পা নেমে যাচ্ছি, আছাড় মেরে মেরে ফেলছিল, সেই অবস্থাতেও আমি আরোহণ করে গেছি। এই যেটা জানতে চাইবো যে এই যে পর্বতারোহণের যে শেখার সঠিক পরিকাঠামো আছে, মানে আপনি কিভাবে দেখেন এই না, সেইভাবে এখনো বলবো একদমই পরিকাঠামো নেই, এবং এটা খুবই মানে দুঃখের বিষয়, কারণ হিমালয়টা তো আমাদের ভারতবর্ষেও অনেকটা 70% মতো আমাদের ভারতবর্ষেও অবস্থিত, এবং ভারত নেপাল সীমান্তে, নেপালটা তো মানে আলাদা দেশ বলে পাসপোর্টও লাগে না, এমনি যাওয়া যায়। তো সেখানে কিন্তু ভারতীয়রা অনেক ওয়ার্ল্ড রেকর্ড করতে পারতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন, রাশিয়া, পোল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত উন্নত দেশ যারা, তারা কিন্তু অনেক ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়েছে।
তারা বিদেশ থেকে এসে এসে অত দূরে তারা থাকে, হিমালয় থেকে হাজার হাজার লক্ষ কিলোমিটার দূরে থাকে, সেখান থেকে এসে তারা হিমালয়তে সব ওয়ার্ল্ড রেকর্ড করে নিল। কিন্তু আমাদের দেশে যে হিমালয়ে অবস্থিত, কারণ এখানে শেখানোর সেইভাবে পরিকাঠামোটা একদমই নেই, উন্নত ধরনের যে ক্লাইম্বিং লাগবে বা সাপোর্ট। আজকে ক্রিকেটের তো জানেনই, আপনার কিছু বলার নেই, কত কত কোটি কোটি মানে টাকার সাপোর্ট যেখানে আছে। তাই জন্য আজকে ক্রিকেট এত ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে আগ্রহী, কিন্তু পর্বতারোহণে ছেলেমেয়েরা আসছে না, কারণ কোনো সাপোর্টই নেই। আমি যে এই ব্যাঙ্গলোর নিয়ে মৃত্যুর মুখে যাচ্ছি, ওই অবস্থায় কে আসবে? কোনো ছেলেমেয়ে তাদের বাড়ির থেকেও তো পাঠাবে না, কিন্তু সবাই শিখতে আগ্রহী, সবাই অভিযানে যেতে চায়, কিন্তু সাপোর্ট পরিকাঠামো যদি তৈরি না করা হয়। হ্যাঁ, ক্রিকেটে যেখানে এত প্রচার, এবং যারা ক্রিকেট খেলোয়াড় তারা তো ক্রিকেটের মাধ্যমে রোজগারও করছে। আমার তো সেই দিকে, আমি প্রাইমারি স্কুল টিচারে চাকরি করি, সেখানে আমাকে চাকরি সামলাতে হচ্ছে না আমি প্র্যাকটিস করব। হ্যাঁ, এই খেলাধুলা থেকে যদি আমাকে প্র্যাকটিসটা তো ভালো করে করতেই হবে, কারণ এখানে লাইভ রিস্কের ব্যাপার। অন্যান্য খেলায় যেমন হার জিত আছে, এখানে তো হার জিত মানে তো জীবন মৃত্যু, এখানে ভুলের কোনো ক্ষমা নেই। একটা ভুল হয়ে গেলে সামান্য জীবনটাই চলে যাবে। হ্যাঁ, বা অনেক রকম অঙ্গহানি হয়ে যায়, এমন অ্যাক্সিডেন্ট ঘটে যায় হয়তো সারা জীবন পঙ্গুই হয়ে যেতে হবে। তবুও সেখানে প্র্যাকটিস যে একটু করে যাব সেই সুযোগটুকুও নেই।